ডক্টর ইউনূস তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন এই মুহূর্তে চাইছেন না, নাকি যেসব ছাত্র নেতারা তাকে ক্ষমতায় এনেছেন এবং তারা এখনও অ্যাডভাইজার হিসাবে তার অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য এবং অবশ্যই একটি নতুন দল তারা গঠন করেছেন, তারা চাইছেন না? অ্যাকচুয়ালি এই না চাওয়াটা কার? ইন্দ্রজিৎ, এখানে প্রবলেমটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে আপনি কিন্তু এনসিপি কে আলাদা করতে পারবেন না। আমি এর বেশ কিছু উদাহরণ আপনাকে দেই কেন আলাদা করা যাবে না। নাম্বার ওয়ান, ডক্টর ইউনূস এক সময় বলেছিলেন যে ইট ইজ আ meticulously designed movement এবং there is a brain behind this movement and he introduced someone as the brain behind the movement and he was Mahfouz. Yes, absolutely, and he is now in the cabinet. So আপনি যদি এরপরে পরম্পরা ঘটনা পরম্পরা একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন ডক্টর ইউনূস আবারও যখন বিদেশে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছে, তিনি বলছেন, সম্ভবত নিউ ইয়র্ক টাইমস কি, ইফ আই এম নট রং, উনি বলছেন যে আমি স্টুডেন্টদেরকে বলেছি তোমরা অবশ্যই রাজনীতি করবে, তোমরা অবশ্যই একটা পার্টি ফর্ম করবে, বিকজ তোমরা যদি রাজনীতি না করো এবং তোমরা যদি একটি দল গঠন না করো তাহলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। সো হাউ ক্যান ইউ সেপারেট ডক্টর ইউনূস from those student leaders or from those NCP party members? Because আপনি কি এটা বলার চেষ্টা করছেন যে গত অগস্ট মাসের যে অভ্যুত্থান এবং সরকার পতন, তার পেছনেও মানে এই যে মেটিকুলাস প্ল্যানের কথা বলছেন, তাহলে এটা কি একটা মানে সাডেন চয়েস ছিল না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা প্যারিস থেকে নিয়ে আসলেন, নাকি এর পেছনে অনেক দিন ধরেই একটা পরিকল্পনা ছিল এবং মোহাম্মদ ইউনূসও সেটার একটা অঙ্গ? ইন্দ্রজিৎ, যেহেতু আমি ইনসাইড ইনফরমেশন আমার কাছে নেই, সো এই ব্যাপারে সরাসরি উত্তর দিয়ে আমার কাছে কঠিন। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আমি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে বুঝতে পারি বা আমার মনে হয় যে এটা ডক্টর ইউনূস আসলে স্টুডেন্টের সঙ্গে ওনার হঠাৎ একটা চয়েস বা হঠাৎ করে ডক্টর ইউনূস আসা, বিষয়টি তেমন নাও হতে পারে, এবং ওনার এই যে নির্বাচন দেওয়ার ব্যাপারে অনীহা, এটা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলছে, একটা আনসার্টেনটি তৈরি করছে, বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে নিচ্ছে। বিকজ আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন, ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন, কূটনীতির দিকে লক্ষ্য করেন, কোনো দিকেই কিন্তু আমরা কোনো সুখবর পাচ্ছি না। আমাদের ঘরের পাশে মিয়ানমার, সেখানে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছিল, তার আগে কিন্তু সরকার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে নাই। যখন বিএনপি খুব স্ট্রংলি প্রোটেস্ট করে, এট দ্য সেম টাইম আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী যখন স্ট্রংলি প্রোটেস্ট করে, তখন আমরা সরকারের তরফ থেকে শুনি না এটা একটা হিউম্যান নট করিডোর, একটা হিউম্যান কি জানি মানে একটা অন্য একটা ওয়ার্ড আমাদের মানে ওই নিরাপত্তা উপদেষ্টা ব্যবহার করলেন, হ্যাঁ, যে একটা এক্সাক্ট বা সামথিং, আই ফরগট দ্য এক্সাক্ট ওয়ার্ড, বাট হি অ্যাভয়েডেড দ্য ওয়ার্ড করিডোর। বাট দেখেন, এটা তো একটা করিডোর বটেই, বলছে একবারে মানুষ সরিয়ে নেওয়া হবে না, শুধুমাত্র খাদ্য, ওষুধ, প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় জিনিস যাবে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সেটা একটা প্রশ্নচিহ্ন সবসময় আসে। একদম। এবং আপনি যদি গাজার অবস্থা দেখেন, আপনি যদি ইউক্রেনের অবস্থা দেখেন, আপনি দেখবেন যে এই করিডোর গুলো কোনো ভালো মানে খবর বয়ে নিয়ে আসে না যেই দেশ করিডোর দিচ্ছে তার জন্য। সো এই জায়গাটিতে আমরা দেখছি ডক্টর ইউনূসের ব্যর্থতা, আমরা দেখছি ডক্টর ইউনূস আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন উনি কি করতে চাইছেন এটা আমাদের কাছে খুব স্পষ্ট নয়। অ্যাট দ্য সেম টাইম যখন উনি বন্দর দিয়ে দিচ্ছেন অন্য আরেকটি দেশকে, যেখানে এমন একটি টার্মিনালের ব্যাপারে আলোচনা হচ্ছে যেই টার্মিনালটি খুব চমৎকার কাজ করে এবং গত বছর 30 লক্ষ মেট্রিক টন এক্সট্রা সার্ভিস দিতে পেরেছে ওই বন্দর, সেই বন্দরকে তিনি আপগ্রেড করবার জন্য কেন অনেকগুলো ইস্যু রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ইস্যু আপনি তুলেছেন। আমি এক এক করে আসছি, চট্টগ্রাম পোর্টের কথায় আসবো, কিন্তু তার আগে সেন্ট মার্টিন নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে আপনি বলছেন যে একটা ইন্টারিম সরকার এবং ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক এবং সেখানে ইন্টারিম সরকারের রোল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যেহেতু এটা ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু এই সরকারের
যে ম্যান্ডেট, জি। সেই ম্যান্ডেটটাকে আপনি কিভাবে দেখেন? কারণ আপনারা মানে বিএনপি বা অন্যান্য যেসব দলগুলি যারা প্রশ্ন তুলছেন, যারা বলছেন এই সরকারের ম্যান্ডেট খুব সীমিত, কিন্তু সরকারে যারা রয়েছেন তারা সেটাকে মনে করছেন না। তারা মনে করছেন এই সরকারের ম্যান্ডেট হলো রিফর্ম, আর সেই রিফর্ম একটা সময় সাপেক্ষ প্রসেস। তারা বলছেন যে পুরো যে সিস্টেমটি রয়েছে বাংলাদেশের, সেখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্য আইন আদালত, তারা সব কিছুই বদল চাইছেন। কোথাও গিয়ে কি এটা বাংলাদেশকে অ্যানার্কির দিকে ঠেলে দিতে পারে? আমি এই প্রশ্নটা এই জন্যই করছি কারণ এরকম অনেক মানুষের সাথে আমার নিজের ব্যক্তিগতভাবে কথা হয়েছে যারা আশঙ্কিত যে বাংলাদেশের সংবিধানও কি তাহলে বদলানো হবে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি আপনার প্রশ্নের উত্তর প্রথমে একজন আইনজীবী হিসেবে দিই, পরে একজন রাজনীতিবিদ হিসেবে দিচ্ছি। আইনজীবী হিসেবে এই সরকারের সোর্স অফ পাওয়ারটা কি? এই সরকারের সোর্স অফ পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স, যেটা আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে। তো আর্টিকেল 106 অনুযায়ী যে রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট কি বলছে আমি আপনাকে একটু পড়ে শোনাই। সেখানে সুপ্রিম কোর্ট বলছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারিবেন। তার মানে কি দাঁড়ালো? এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, এটা একটা জরুরি সময়ের ব্যবস্থা, এবং এটি জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য, অনলি নির্বাহী কার্য পরিচালনার জন্য এই সরকারটি গঠিত হয়েছে। এবং নির্বাহী কার্য বলতে আমি একজন আইনজীবীর ব্যাখ্যা আমি দেই, আমার ব্যাখ্যা, আমার ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস। সেটা কোনো কৌশলগত সিদ্ধান্ত কিংবা কোনো এমন সিদ্ধান্ত চেঞ্জ অ্যাবসলিউটলি সেইটা আনবার কোনো এখতিয়ার এই সরকারকে, অন্তত এই রেফারেন্স যেটা এই সরকারের ক্ষমতায় থাকার একমাত্র বৈধতা দানকারী রেফারেন্স, সেই অনুযায়ী কিন্তু তার এইরকম কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতন এখতিয়ার নাই। আমি এই জায়গাটা দর্শকদেরকে আমি একটু থামাচ্ছি আপনাকে এই যে যেটাকে বলে একেবারে ফান্ডামেন্টাল চেঞ্জ, সেটা ইলেকশন কমিশন রিফর্ম হতে পারে, সেটা আমরা জানি না ভবিষ্যতে